ভাবুন, আপনি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে চলেছেন। চারিদিকে শুধু বরফ, নিচে তাকালে দেখা যাচ্ছে মেঘের সমুদ্র। ওপরে নীল আকাশ, বাতাস এতটাই পাতলা যে কয়েকটি স্বাভাবিক শ্বাস নিতেও শরীর যেন যুদ্ধ করছে। আপনার সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। উচ্চতা প্রায় ৮,৮৪৮ মিটার। কিন্তু এই পাহাড়ের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য তার উচ্চতা নয়। এভারেস্টের বরফের রাজ্যে এমন কিছু মানুষ আজও শুয়ে আছেন যারা একদিন এই পাহাড় জয় করতে এসেছিলেন। তারা কেউ ছিলেন অভিজ্ঞ পর্বত আরোহী, কেউ ছিলেন স্বপ্নবাজ অভিযাত্রী, কারো লক্ষ্য ছিল পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় নিজের পতাকা গাঁথা, কেউ এসেছিলেন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে। কিন্তু পাহাড় সবার স্বপ্ন পূরণ করে না। কেউ চূড়ায় পৌঁছেছেন, কেউ ফিরে এসেছেন, আর কেউ আর কখনো নিচে ফিরতে পারেননি। প্রশ্ন হলো, যখন একজন মানুষ এভারেস্টে মারা যান তখন তার মৃতদেহ নিচে নামিয়ে আনা হয় না কেন? কেন পরিবার চাইলেও অনেক সময় মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় না? কেন কোটি কোটি টাকার অভিযান করেও কিছু দেহ বরফের নিচে থেকে যায়? আর কেন এভারেস্টের কিছু মৃতদেহকে পর্বত আরোহী পথের চিহ্ন হিসাবেও চিনে ফেলেছেন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের যেতে হবে এমন এক পৃথিবীতে যেখানে মানুষের শরীরে সামান্য একটি ভুলও মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। এটি শুধু একটি পাহাড়ের গল্প নয়, এটি মানুষের সাহস, সীমাবদ্ধতা, মৃত্যু এবং প্রকৃতির কাছে মানুষের অসহায়তার গল্প। এভারেস্ট নেপাল ও তিব্বত অঞ্চলের সীমান্তে অবস্থিত হিমালয়ের একটি পর্বত। মানচিত্রে দেখলে এটি হয়তো একটি পাহাড় মাত্র, কিন্তু বাস্তবে এভারেস্টের চূড়ায় পৌঁছানো পৃথিবীর অন্যতম কঠিন অভিযান। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়ে, বাতাসের ঘনত্ব তত কমে, আর এভারেস্টের চূড়ায় অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় অনেক কম। ফলে শরীর সেখানে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। আপনি হাঁটছেন, কিন্তু কয়েকটি পা এগোলেই মনে হচ্ছে যেন দৌড় এসেছেন। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরতে পারে, চোখ ঝাপসা হতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা, আপনি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করতে পারেন। এভারেস্টে তাই শুধু শক্তিশালী শরীর থাকলেই হয় না, প্রয়োজন অভিজ্ঞতা, প্রশিক্ষণ, আবহাওয়ার জ্ঞান, মানসিক শক্তি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কারণ সেখানে একটি ছোট্ট ভুলও শেষ ভুল হতে পারে। এভারেস্টের প্রায় ৮,০০০ মিটারের ওপরে একটি অঞ্চলকে সাধারণভাবে বলা হয় ডেথ জোন, অর্থাৎ মৃত্যুর অঞ্চল। এই নামটি কোনো সিনেমার গল্প নয়। এখানে মানুষের শরীর দীর্ঘ সময় থাকার জন্য তৈরি নয়। বাতাসের অক্সিজেনের ঘাটতি এত বেশি যে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। পর্বত আরোহীদের লক্ষ্যে থাকে যত দ্রুত সম্ভব এই অঞ্চল পার হওয়ার, কারণ যত বেশি সময় সেখানে থাকা হবে তত বেশি বিপদের সম্ভাবনা বাড়বে। এই অঞ্চলের শরীর নিজের শক্তি দ্রুত হারাতে থাকে। ঠান্ডা শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়, অক্সিজেনের ঘাটতি চিন্তা করার ক্ষমতা দুর্বল করতে পারে। আর যদি আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায় তাহলে পরিস্থিতি কয়েক মিনিটের মধ্যেই বদলে যেতে পারে। একজন পর্বত আরোহী কিছুক্ষণ আগেও হয়তো হাঁটছিলেন, কিন্তু হঠাৎ তিনি বসে পড়লেন, তারপর উঠতে পারলেন না। সঙ্গীরা তাকে সাহায্য করার চেষ্টা করলেন, কিন্তু সমস্যা হলো যে মানুষটি উদ্ধার করতে যাচ্ছে সেও একই বিপদের মধ্যে রয়েছে। এখানেই মৃতদেহ উদ্ধার করার সবচেয়ে বড় সমস্যাটি শুরু হয়। অনেকে ভাবতে পারেন মানুষ মারা গেলে তো তাকে দড়ি দিয়ে বেঁধে নিচে নামিয়ে নামা হয়। কাগজে কথাটি সহজ, বাস্তবে নয়। কারণ এভারেস্টের উচ্চতম অঞ্চলে একজন মৃত মানুষের ওজন শুধু ওজন নয়, বরফে জমে যাওয়ার পর দেহ শক্ত হয়ে যেতে পারে। কঠিন ভূখণ্ডের উপর দিয়ে সেটিকে সরানো অত্যন্ত কঠিন। কখনো দেহ বরফের মধ্যে আটকে থাকে, কখনো থাকে খাড়া ঢালে, কখনো গভীর ক্রেভাস বা বরফের ফাটলের কাছে, আর কখনো দেহ এমন জায়গায় থাকে যেখানে দাঁড়ানোর মতো নিরাপদ স্থানই নেই। একজন জীবিত মানুষকে দড়ি দিয়ে ধরে নিচে নামানো আর একটি মৃতদেহ নামানো এক জিনিস নয়। জীবিত মানুষ নিজের শরীরের ভারসাম্য রাখতে পারেন, হাত পা নাড়াতে পারেন, নির্দেশ পড়লে শুনতে পারেন, কিন্তু মৃতদেহ নিজের কোনো সাহায্য করতে পারে না। ফলে কয়েকজন উদ্ধারকারীকে পুরো ওজন নিজেদের উপর নিতে হয়, আর উচ্চতার কারণে তাদের নিজেদের শরীরও তখন চরম দুর্বল অবস্থায় থাকে। সবচেয়ে বড় প্রশ্ন, উদ্ধারকারীকে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ধরুন একজন পর্বত আরোহী ৮,০০০ মিটার উচ্চতায় মারা গেলেন। আপনি তার দেহ নামাতে চান, তাহলে সেখানে যেতে হবে। কে যাবে? শেরপা, উদ্ধারকারী দল, অভিজ্ঞ পর্বত আরোহী? তাদের প্রথমে বেস ক্যাম্প থেকে ওপরে উঠে আসতে হবে, তারপর ক্যাম্পগুলো পার হতে হবে, তারপর সেই বিপজ্জনক উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে বাতাস খুব পাতলা। তারপর মৃতদেহ খুঁজে বের করতে হবে, তারপর দেহটিকে বরফ থেকে আলাদা করতে হবে, তারপর দড়ি ব্যবহার করে নামাতে হবে।
কখনো সেটি টেনে আনতে হবে, কখনো কাঁধে বা বিশেষ সরঞ্জামে বহন করতে হবে, আর পুরো সময় উদ্ধারকারীদের নিজেদের জীবনও ঝুঁকিতে থাকবে। অর্থাৎ একজন মৃত মানুষকে উদ্ধার করতে গিয়ে আরও একজন জীবিত মানুষের মৃত্যু হতে পারে। এই কারণেই এভারেস্টে উদ্ধার অভিযান শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, এটি জীবন মৃত্যুর হিসাব। এভারেস্টে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে অনেক মৃতদেহ দ্রুত পচে যায় না। এটি একদিকে দেহকে দীর্ঘদিন সংরক্ষিত রাখে, অন্যদিকে উদ্ধার আরও কঠিন করে তোলে। তুষারপাতের পর একটি দেহ ধীরে ধীরে বরফের নিচে চলে যেতে পারে। কখনো বছরের পর বছর ধরে দেহটি আরও গভীরে ঢুকে যায়। একসময় সেটি খুঁজে বের করায় কঠিন হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বরফ সরিয়ে দেহ বের করতে হয়। এটি করতে সময় লাগে, শ্রম লাগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ অবস্থান দরকার। কিন্তু এভারেস্টের উচ্চতায় নিরাপদ জায়গা সবসময় পাওয়া যায় না। সমুদ্রপৃষ্ঠে একজন মানুষের ওজন যতই হোক, এভারেস্ট তার দেহকে সরানোর কাজটি অনেক বেশি কঠিন মনে করতে পারে। কারণ সমস্যাটি শুধু ওজন নয়, সমস্যা হলো ঢাল, বরফ, বাতাস, উচ্চতা, সরঞ্জাম, উদ্ধারকারীদের শারীরিক দুর্বলতা। একটি সমতল মেঝেতে 70 কেজি একটি ভার টেনে নেওয়া এবং খাড়া বরফের ঢালে সেটিকে টেনে নিয়ে যাওয়া এক জিনিস নয়। এভারেস্টে অনেক পথই এমন যেখানে একজন মানুষ নিজেকে সামলাতেই কষ্ট পান। সেখানে একটি অতিরিক্ত ভার বহন করা অত্যন্ত বিপজ্জনক। এটির নির্দিষ্ট সংখ্যা সব ক্ষেত্রে এক নয়। দেহ কোথায় আছে, কতটা আটকে আছে, ভূখণ্ড কেমন, এসবের উপর নির্ভর করে উদ্ধার দলের আকার ও পদ্ধতি বদলে যায়। কিন্তু সাধারণ ধারণাটি সহজ। একজন মৃতদেহকে নিরাপদে নিচে নামাতে একাধিক প্রশিক্ষিত মানুষ এবং বিশেষ সরঞ্জাম প্রয়োজন হতে পারে। আর সেই মানুষগুলোকে এমন উচ্চতায় কাজ করতে হয় যেখানে কয়েক মিনিট অতিরিক্ত থাকা পর্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কারণেই উদ্ধার অভিযানকে সাধারণ পাহাড়ি উদ্ধার অভিযান হিসাবে দেখা যায় না। এভারেস্টের গল্পে শেরপাদের কথা না বললে গল্প অসম্পূর্ণ থেকে যাবে। হিমালয়ের বহু শেরপা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাহাড়ের সঙ্গে জীবন কাটিয়েছেন। তারা উচ্চতায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। অভিযানের পথ তৈরি করা, দড়ি স্থাপন, মালপত্র বহন, পর্বত আরোহীদের সাহায্য করা, এ ধরনের কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি, অভিজ্ঞতা মানেই ঝুঁকিমুক্ত নয়। শেরপাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরও জীবন আছে। এভারেস্টে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে শেরপা বা অন্যান্য উদ্ধারকারী জীবন বিপন্ন হওয়া একটি অত্যন্ত গুরুতর বিষয়। তাই কোনো মৃতদেহ উদ্ধার করা হবে কিনা এই সিদ্ধান্তের মধ্যে শুধু মৃত ব্যক্তির পরিবার বা অর্থের প্রশ্ন থাকে না, থাকে উদ্ধারকারীদের জীবনও। তাহলে কি কখনো মৃতদেহ নামানো হয় না? না, এটা একটা প্রচলিত ভুল ধারণা। এভারেস্টে মৃতদেহ কখনোই নামানো হয় না এমন নয়। অনেক মৃতদেহ সফলভাবে উদ্ধার করা হয়েছে, কিন্তু সব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। কিছু মৃতদেহ অত্যন্ত বিপজ্জনক স্থানে থাকে, কিছু বরফের নিচে আটকে যায়, কিছু এমন উচ্চতায় থাকে যেখানে উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছু ক্ষেত্রে আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়, আবার কখনো অর্থ, সময়, সরঞ্জাম এবং মানুষের সক্ষমতার সীমাবদ্ধতাও থাকে। তাই বাস্তব সত্য হলো, মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলে চেষ্টা করা হয়, কিন্তু সব ক্ষেত্রে তা নিরাপদ বা বাস্তবসম্মত নয়। একজন মানুষ যখন এভারেস্টে মারা যান, তখন তার পরিবার স্বাভাবিকভাবেই চায় প্রিয়জনের দেহ বাড়িতে ফিরিয়ে আনতে। এটি মানুষের স্বাভাবিক অনুভূতি। একজন বাবা তার ছেলেকে শেষবার দেখতে চান, একজন স্ত্রী তার স্বামীর শেষ বিদায় দিতে চান, একজন মা তার সন্তানের দেহ নিজের হাতে ছুঁতে চান। কিন্তু পাহাড়ের কাছে আবেগের কোনো মূল্য নেই। বরফ জানে না কে বাবা, কে মা, কে স্ত্রী, কে সন্তান। প্রকৃতি শুধু নিজের নিয়মেই চলে, আর সেই নিয়মের বিরুদ্ধে যাওয়া অনেক সময় আরও একটি জীবনকে ঝুঁকিতে ফেলে। এভারেস্ট উদ্ধার অভিযান সাধারণত সস্তা নয়। উচ্চতায় যেতে হয়, অভিজ্ঞ মানুষ দরকার, দড়ি, অক্সিজেন, বিশেষ পোশাক, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সরঞ্জাম প্রয়োজন হতে পারে। কখনো হেলিকপ্টারের সাহায্য নেওয়া যায়, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় হেলিকপ্টার পরিচালনার সীমাবদ্ধতা আছে, কারণ বাতাসের ঘনত্ব কম, উচ্চতা বেশি, আবহাওয়া দ্রুত বদলাতে পারে, আর খাড়া পাহাড়ে অবতরণ করার সুযোগও সীমিত। ফলে হেলিকপ্টার পাঠিয়ে দেহ নিয়ে আসা শুনতে যত সহজ, বাস্তবে তত সহজ নয়। একটি সাধারণ ধারণা হলো, যেহেতু আধুনিক পৃথিবীতে হেলিকপ্টার আছে, তাহলে মৃতদেহ উদ্ধার করতে সমস্যা কোথায়? সমস্যা হলো উচ্চতা। হেলিকপ্টারের উড্ডয়ন ও বহন ক্ষমতা পরিবেশের উপর নির্ভর করে। এভারেস্টের চূড়ার কাছাকাছি বাতাস খুব পাতলা, এতে হেলিকপ্টার কর্মক্ষমতা সীমিত হতে পারে। আবহাওয়ার ঝুঁকি তো আছেই, ফলে উচ্চতার প্রতিটি স্তরে একইভাবে বিমান বা হেলিকপ্টারের ব্যবহার করা যায় না। এই কারণে অনেক উদ্ধার অভিযানকে নির্ভর করতে হয় মানুষের উপর, আর মানুষই তখন সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ে।
এভারেস্টের কিছু মৃতদেহ বছরের পর বছর বরফের মধ্যে থেকে গেছে। এর ফলে কিছু পর্বত আরোহী সেই মৃতদেহগুলোর অবস্থান সম্পর্কে জানেন। কখনো তারা কোনো মৃতদেহকে নির্দিষ্ট স্থানের সঙ্গে মিলিয়ে পথ চিনতে পারেন। এটি শুনতে ভয়ঙ্কর, কিন্তু এভারেস্টের বাস্তবতা এমনই। পৃথিবীর অন্য কোথাও আপনি হয়তো রাস্তার পাশে গাছ, বাড়ি বা সাইনবোর্ড দেখে পথ চিনবেন। এভারেস্টে কিছু বিপজ্জনক অঞ্চলে প্রকৃতির চিহ্নের পাশাপাশি পুরনো মৃতদেহ পর্বত আরোহীদের কাছে পরিচিত অবস্থান হয়ে উঠেছে। তবে মনে রাখতে হবে, এগুলো কোনোভাবেই দর্শনীয় স্থান নয়। প্রতিটি দেহের পিছনে একটি পরিবার আছে, একটি অসম্পূর্ণ গল্প আছে, একটি মানুষের জীবন আছে। এখানে রয়েছে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। পচন প্রক্রিয়া তাপমাত্রা, আর্দ্রতা, অক্সিজেন, জীবাণু এবং পরিবেশের উপর নির্ভর করে। এভারেস্ট উচ্চ অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা এবং বরফের পরিবেশ পচন প্রক্রিয়াকে অনেক ধীর করে দিতে পারে। ফলে একটি মৃতদেহ দীর্ঘ সময় ধরে বরফে সংরক্ষিত থাকতে পারে। এটি অনেকটা প্রাকৃতিক ফ্রিজারের মতো কাজ করতে পারে। তবে এর মানে এই নয় যে প্রতিটি মৃতদেহ একই অবস্থায় থাকে। স্থান, তাপমাত্রা, তুষারপাত এবং দেহের অবস্থার উপর পরিবর্তন ঘটে। যদি মানুষ জানে যে এভারেস্টে মৃত্যু হতে পারে, তাহলে মানুষ সেখানে যায় কেন? কেন কেউ এমন জায়গায় যাবে যেখানে সামান্য ভুলে মৃত্যু হতে পারে? কেন একজন মানুষ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়ানোর জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন? এর উত্তর শুধু সাহস নয়, এর সঙ্গে রয়েছে মানুষের এক অদ্ভুত আকাঙ্ক্ষা। অসম্ভবকে সম্ভব করার আকাঙ্ক্ষা। কেউ নিজের সীমা পরীক্ষা করতে চান, কেউ স্বপ্ন পূরণ করতে চান, কেউ ইতিহাসের অংশ হতে চান, কেউ নিজের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে এভারেস্টকে বেছে নেন। কিন্তু পাহাড় কখনো প্রতিশ্রুতি দেয় না যে সে আপনাকে ফিরে যেতে দেবে। এভারেস্ট মানুষকে একটা কঠিন সত্য শেখায়। মানুষ প্রযুক্তিতে যতই উন্নত হোক, প্রকৃতির সামনে তার সীমাবদ্ধতা এখনও রয়েছে। আমরা স্যাটেলাইট বানিয়েছি, চাঁদে গিয়েছি, মঙ্গল গ্রহে যন্ত্র পাঠিয়েছি, সমুদ্রের গভীরে পৌঁছেছি, কিন্তু পৃথিবীর একটি পাহাড়ে এমন জায়গা আছে যেখানে একটি মৃতদেহ নামানো কখনো কখনো মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। এটাই এভারেস্টের ভয়ঙ্কর সৌন্দর্য। এভারেস্ট মৃতদেহ নামানো হয় না, এই কথাটি পুরোপুরি সত্যি নয়। বরং সত্য হলো, এভারেস্ট থেকে মৃতদেহ উদ্ধার করা অত্যন্ত কঠিন, ব্যয়বহুল এবং বিপজ্জনক কাজ। কিছু দেহ উদ্ধার করা সম্ভব হয়, কিছু দেহ এমন জায়গায় থাকে যেখানে উদ্ধারকারীদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। কিছু দেহের অবস্থান দীর্ঘদিন পর আর সহজে খুঁজে পাওয়া যায় না। তাদের কেউ হয়তো একদিন স্বপ্ন দেখেছিলেন, আমি এভারেস্ট জয় করব, কিন্তু শেষ পর্যন্ত হয়তো এভারেস্টই তাদের ধরে রেখেছে। আর সেই কারণেই পৃথিবীর সর্বোচ্চ পাহাড় শুধু বিজয়ের প্রতীক নয়, এটি মানুষের সীমাবদ্ধতারও প্রতীক। কারণ চূড়ায় পৌঁছানোই সবসময় সবচেয়ে বড় সাফল্য নয়, কখনো কখনো সবচেয়ে বড় সাফল্য হলো সঠিক সময়ে ফিরে আসতে পারা। এভারেস্টের বরফ আজও সেই গল্প বলে। একদিকে পৃথিবীর ছাদে মানুষের বিজয়ের পতাকা উঠছে, অন্যদিকে বরফের নিচে ঘুমিয়ে আছেন এমন মানুষ যারা হয়তো একদিন সেই একই পতাকা হাতে নিয়ে চড়াই উঠেছিলেন। পাহাড় তাদের নাম ভুলে যায়নি, বরফও ভুলে যায়নি। আর তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির কাছে মানুষ যতই শক্তিশালী মনে হোক, শেষ পর্যন্ত মানুষই প্রকৃতির একটি অংশ। এভারেস্ট জয় করা যায়, কিন্তু এভারেস্টকে কখনো পুরোপুরি জয় করা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।